জামাত জোটের যে ভাঙন হলো, অনেকেই বলছে এখন যে আসনগুলো রয়ে গেছে সেই আসন বিন্যাস হবে অন্যান্য দলের মধ্যে, তো এনসিপিকে সেখান থেকে স্টেক নিতে চায় কিনা আসলে, আর এই ভাঙনকে কিভাবে দেখছেন আপনারা? আসলে মানে আমি এমনিতে নর্মালি যেটা বলি যে একটা দল চলে গেলে ওটাকে জোট ভাঙা বলে না আর কি ইউজুয়ালি, কিন্তু বাকিটা হচ্ছে যে আপনারা তো জানেনই আমার পজিশন কি। আমি আর এটা আমার একটা পলিসি আছে যে আমি একটা বিষয় অন্তত 3বারের বেশি এটা রিপিট না করার চেষ্টা করি মানে মিডিয়ায়। তো আমার কাছে কিন্তু কেউ যদি মিস করে, কেউ যদি আবারও শুনতে চায়, আরও যদি বুঝতে চায়, আমার মনে হয় এটা আমার জায়গা থেকে আমার যে পজিশন এটা কোয়াইট ক্লিয়ার। তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজর রাখতে হবে যে সামান্তা কি বললেন। না, তখন ফটোকার চলে আসবে সামনে। মেইনস্ট্রিম মিডিয়াও বলেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা নিয়ে সঠিক মন্তব্য করতে পারবে যারা জোট এবং নির্বাচন নিয়ে আমাদের পার্টির ভিতরে খুব ভিগোরাসলি কাজ করছেন। ফর্মালি একটা নির্বাচন পরিচালনা কমিটিও আছে, তারা এই বিষয়ে মন্তব্যটা করলে ভালো হয়। কিন্তু এটা আপনার জন্য কেমন ব্যাপারটা হচ্ছে, এটা কতটুকু স্বস্তিদায়ক যে মোটেও স্বস্তিদায়ক না, বাট আমার কাছে মনে হয় যে যদি একটা নতুন বাংলাদেশের চিন্তা করতে হয়, নতুন বাংলাদেশটাকে শুধু টার্ম আকারে রাখাটার কোনো মিনিং হয় না। আমরা দীর্ঘদিন দেখেছি দল যা করেছে, এটা পূর্বে সকল দলের ক্ষেত্রেই সত্য, দল যা করেছে অন্ধভাবে সেটাকে সাপোর্ট করা, বিশ্বাস করা, সেটাকে ডিফেন্ড করা, এটাই একমাত্র রাজনৈতিক চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেটার সাথে আমি মনে করি না যেটা বাংলাদেশের মতো দেশে এটা কোনোভাবেই যৌক্তিক। কারণ পরিস্থিতির চাপে এবং নানান ধরনের পরিস্থিতির চাপেই আসলে দলগুলো নানান ধরনের ভুল সিদ্ধান্ত নিতে পারে বা জনবিরোধী সিদ্ধান্ত নিতে পারে। সেখানে অবশ্যই এই স্বাধীনতা থাকা উচিত, যেখানে পার্টির যারা সদস্যবৃন্দ পার্টি ওন করেও আসলে সমালোচনাটা জারি রাখতে পারে। এই সুযোগটা যদি না থাকে, এটা বাংলাদেশে আসলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিকলাঙ্গতা নিয়ে আসবে, আর কিছুই হবে না। আমি মত প্রকাশ বন্ধ করে দিতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় না তাতে করে বাংলাদেশের রাজনৈতিক ফিল্ডে মানে এটা ক্ষতি ছাড়া লাভের কিছু হবে। কিন্তু মত প্রকাশ তো 3বার করবেন বলেছেন। না, আমি আসলে বিষয়টা যেটা হয় যে আমি মনে করি আমি এনসিপির একদম মূল ধারাটা ওন করে আছি। আমি একদম এনসিপির যে মূল যে ইন্টেনশন, নিয়ত, এইটা আমি বলে যাচ্ছি। এখন দল বিচ্যুত অবস্থায় আছে, কিন্তু আমি যখন এটা ফেরত আসবে এটা আশা করছি। যদি না আসে, নির্বাচনের পরে এইটা তো সময় বলে দেবে, এটা আগেও বলেছি। আমি তাকে একটু সাহায্য করতে চাই, সেটা হচ্ছে এই সাহায্য লাগবে না, আমি একটু সাহায্য আপনি করতে বলেন, চাই, পরামর্শ। সাহায্য লাগবে না, নাও নিতে পারেন, বাট আমি অসুবিধা করতে নেই, চাই। বলেন। সেটা হচ্ছে যে সে যেটা করতে চাচ্ছে এটা আমি সমর্থন করি। এটা ইনার পার্টি স্ট্রাগল বলে একটা কথা আছে। ইনার পার্টি স্ট্রাগল, পার্টির ভিতরে, একটা পার্টির ভিতরেও কিন্তু আদর্শিক দ্বন্দ্ব হয়, স্ট্রাগল থাকে। সেখানে পার্টি যখন ভুল পথে যায়, তখন মাও সেতুংয়ের যদি আপনার ইতিহাস দেখেন, গোটা কমিউনিস্ট পার্টি, চীনা কমিউনিস্ট পার্টি পুরোটাই কিন্তু প্রতিক্রিয়াশীলতার দিকে গিয়েছে। তখন মাও সেতুং তার বিরুদ্ধে অল্প মাইনরিটি নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং বলেছেন প্রতিক্রিয়ার দুর্গে কামান দাগো, এটা বিখ্যাত উক্তি তার। তো এই যে ব্যাপারটা, সেটা পরবর্তীকালে কিন্তু মাও সেতুং মাইনরিটি হয়েও কিন্তু সঠিক সিদ্ধান্ত তার ছিল, এটাই প্রমাণিত হয়েছে। চীন বিপ্লব তার নেতৃত্বেই হয়েছে। তো এরকম ধরেন এনসিপির ভিতরে এটা মানে আজকের যুগের ফেনোমেনা, এই যে রাজনীতি বদলে যাচ্ছে সেই যুগের ফেনোমেনা হচ্ছে যে ইনার পার্টি স্ট্রাগল। পার্টির শৃঙ্খলার জন্য হয়তো বাইরে এসে অনেক কথা বলতে পারবে না পার্টির শৃঙ্খলা, কিন্তু ভেতরে ভেতরে তাদের লড়াই এটা জারি রাখতে হবে। পার্টি যে কোনো পার্টি হোক, আর বিশেষ করে তরুণদের পার্টি, তারুণ্যের পার্টি, তাদের প্রতি আমরা তো একটু আশাবাদী চোখে তাকাতে চাই। তারা যে ইনার পার্টি স্ট্রাগল জারি রাখবে এবং তাদেরকে সঠিক পথে ফিরে আসতে তারা মানে সাহায্য করবে, সেটা ওরা প্রত্যাশা করে। কতটুকু সম্ভব হবে আমি জানি না, একটা বিশ্লেষণ শুনে শেষ করে দিতে চাই। ডক্টর শামীম মির্জা। না, আমার মনে হয় যে আমিও একই রকম, যে দেখেন এটা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন বোঝেন সামান্তারা। কারণ যদি না বুঝতেন, না প্রত্যক্ষ করতেন এবং না গভীরে যেতেন, তাহলে পরিবর্তন তারা ঘটাতে পারতেন না। আর যে কোনো দল তো একটা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে যায়। এখন আমাদের পক্ষে বাইরে থেকে বোঝা খুব কঠিন যে নীতি নির্ধারণের ঝোঁকটা কোন দিকটা ভারী, এটা একটা দলের মধ্যে সবসময় থাকবে, নতুন গঠিত দলে আলাদা। কিন্তু তাদের যে স্পিরিট, তাদের যে আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় সামাজিক পুঁজি। এবং আমি মনে করি যে এটা নির্বাচনের আগে বা পরের না, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যারা তাদের অগ্রজ প্রতিম বা বয়োজ্যেষ্ঠ, আমরা সঠিক হয়নি বলে অনেকে মনে করছি,
কিন্তু এমন হতে পারে এটা থেকে তারা বেরিয়ে আসতে পারে। আর খুব দ্রুত আপনি মনে করেন নির্বাচনের আগে বেরিয়ে আসতে পারে? নির্বাচন তো আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, এর আগে So, হয়তো অত বড় পরিবর্তন আমরা আশা আসবে করি না, কিন্তু নির্বাচনে নিঃসন্দেহে তাদের একমাত্র লক্ষ্য না, এবং তাদের আরো সুযোগ থাকবে। কিন্তু এটার নির্বাচনের পুনর্মূল্যায়ন পরে করবার। যদি বের হয়ে আসে তাহলে আসলে এনসিপির লাভটা কি হবে? বা আচ্ছা। এনসিপির যে কমিটমেন্ট, যে জনতা না ক্ষমতা, সেই জায়গা না, থেকে তো যেমন এনসিপি তো একটা ক্রিটিক্যাল সময়ে এই সিদ্ধান্তটা নিয়েই ফেললো যে ক্ষমতা। এখন দেখুন মানে এটা- আমি এভাবে দেখছি বিষয়টাকে, যে এনসিপিটা পজিশন নিয়ে আমি একটা ফেলেছে। কোশ্চেন করে জেসিন হ্যাঁ। আপা, যে এখানে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে বড় দলগুলো কি এমন কোনো পরিস্থিতি রেখেছে যে অ্যাবসলিউটলি সংসদে না গিয়েও একটা দল টিকে থাকতে পারে? এটা কি রেখেছে? এটা কোনো অপশন আছে? আমার কাছে মনে হয় না যে একটা দল গঠন করার সাথে সাথে একদম 1 বছর 6 মাসের মধ্যে পার্লামেন্টে যাওয়াটাই জরুরি। দল গঠন না করে এনসিপির সম্মুখে যারা আছে তারা যা করেছে একটা দলের চেয়েও কিন্তু খুব কোনো অংশে কম গুরুত্বপূর্ণ, অনেক বড় একটি কাজ এটা অনেকে তারা আজকে করেছে। এখন এসে না এটা না, বলছে, কিন্তু এটা যদি শুরু এটা থেকে খুব ছিল। সহজ জবাব আছে, যে ধরেন যে বিএনপি যে একটা দল, সবচেয়ে বড় দল তো এখন বলতে পারেন বিএনপি, সেই দল গঠনের পর থেকে অধিকাংশ নির্বাচনে অংশগ্রহণ করেনি। আপনি যদি হিসেব নেন, না না, আমি এই জন্যই বললাম যে বর্তমান বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি, এই মুহূর্তে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান আছে, যেখানে অলিগার্ক, মাফিয়াতন্ত্র, খুন, এটা দিয়েই পলিটিক্সটা নির্ধারিত হয়। আমি তো অবশ্যই বিএনপির ইতিহাস যেটা আছে একটা হয় কি, সেটা আমি জানি না, আমি যদি খুব সংক্ষেপে একটু মন্তব্য করবার যদি সুযোগ নিই, একটা হলো যে আমি যদি এটাকে কনসেপচুয়ালি দেখি, আমি আবারও বলছি কনসেপচুয়ালি, তাহলে তার দল গঠনের পরে যে বড় প্রয়োজনটা ছিল, যে তার যে কালচারাল মুভমেন্টটা দরকার ছিল, তাদের যে বন্দোবস্তের যে বক্তব্য, সেটা কিন্তু এগোয়নি। আপনি দেখুন খুব দ্রুত সংস্কার কমিশনগুলো বসে গেছে, সেখানে এনসিপি যুক্ত হয়েছে, সেখানে অন্যরা যুক্ত হয়েছে। এত বড় বিপ্লবের পরে তাদের হাতে যে রাখা পুরো জিনিসটা, আমি ওই আলোচনায় যাচ্ছি না যে বিপ্লবী সরকার হলে কি হতো না হলে, সেটা না, কিন্তু এনসিপির যারা অগ্রগণ্য ব্যক্তি, যারা এনসিপি পরবর্তীতে গঠন করেছেন, তারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে পারেননি, তারা এটাকে সাংস্কৃতিক বিপ্লবের মতো নিতে পারেনি, তারা আরো মানুষের কাছে যেতে পারেনি। যে রিকনসিলিয়েশনের কথা বলা হচ্ছে, সেটা যতটুকু না প্রতিষ্ঠান করে বা একটা আনুষ্ঠানিকভাবে, তার চেয়ে বড় কথা তাদের প্রয়োজন ছিল যাওয়া, সেই সময়টা কিন্তু তারা পাননি। আর দ্বিতীয়টা, আমি ওই অংশ মানে সামান্তার আপনি সঙ্গে কি মনে একমত। করছেন যে নতুন বন্দোবস্ত নিয়ে যদি আসতে পারতো এনসিপি, সেটা- তাহলে সেটা এত কারোর দ্রুত- সাথে না গিয়ে এত দ্রুত সেটার জন্য যে সময়টা প্রয়োজন, সেই জায়গাটা আমি সামান্তার সঙ্গে একমত, যে ওই সময়টা কিন্তু দল গঠনের পর তার সামনে নাই। এটা 1 মাস 2 মাসের একটা বিষয় না। সুতরাং তাদের ওই ভালনারেবিলিটির একটা প্রসঙ্গ চলে আসছে, যে এত বড় দলের চাপে আমি যদি কোনো না কোনো ভাবে নির্বাচনে, আমি ক্ষমতা শব্দটা বলছি না, এই রাজনীতিতে না ঢুকি, তাহলে আমি একটা বিপন্ন অবস্থায় হবো, আমি হয়তো আর বিকশিত হতে পারবো না। এখন আমাদের কাছে মনে হয়েছে যে এখন যাদের সঙ্গে তারা গেছেন, সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত হয়নি শুরুতে। সেটা তাদের অন্য হিসাব থাকতে পারে, তারা বলতে পারে যে বিএনপির সাথে গেলেও আমার একই রকম হতো। কিন্তু আমি যে জায়গাটা দেখতে চাই, যে এই জায়গা থেকে তাদের দলের মধ্যেও নিশ্চয় মধ্যমপন্থী আছে, দলের মধ্যেও কোনো দিকে ঝুঁকে আছেন, এমন ধরনের সেখানে গোষ্ঠী সেখানে থাকতে পারে। সুতরাং একটা পর্যায়ে তারা যদি সত্যি বেরিয়ে এসে একটা মধ্যমপন্থার তরুণদের নতুন বন্দোবস্তের দল হিসেবে এখনো সুযোগ আছে, এটাই শেষ না। আমি যদি একেবারে সাধারণ একেবারে ভাষায় বলি, যে তাদের যে বয়স, গড় বয়স, তারা আরো এর দ্বিগুণ পরিমাণের সময় এখনো পর্যন্ত পাবেন বাংলাদেশে কাজ করবার, এই নতুন বাস্তবতায়, নতুন বিশ্ব বাস্তবতায়। মানে এটা আমার অন্তত মনে হয়। এখানে আমি জাস্ট লাস্ট একটু অ্যাড করে দিই। আমার কাছে শুধুমাত্র মানে অনেকগুলো বিষয়, আসলে আমি যেহেতু অ্যাবসলিউটলি একজন পার্টিম্যান, আমি পার্টিটা একদম শুরু থেকে ধরেন হাতে গড়ে তোলার যে ইমোশনটা সেটা আছে, সেটা থাকাটা খুব যৌক্তিক, আমি যেহেতু একদম শুরু থেকে ছিলাম। সো আমি মনে করি যে অ্যাবসলিউটলি একজন পার্টিম্যান যতটুকু পার্টিকে ওন করে আসলে সেটাকে ঠিকভাবে চলার জন্য সহায়তা করতে পারে, সেইটুকু আমাকে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে ক্ষতিগুলো আমার পার্টির হলো, আমি কিন্তু বারবারই ওই ক্ষতিগুলোকে আমি পোট্রে করেছি, যে আমার সাংগঠনিক স্ট্রাকচার এবং আমার যে ন্যারেটিভ, আমাদের যে একটা স্বতন্ত্র অবস্থান দাঁড়াচ্ছিল, হ্যাঁ খুব পরিষ্কার হয়তো ছিল না, কিন্তু ক্রমে ক্রমে এটা দাঁড়াচ্ছিল, এটা একেবারে পুরোটা ধসে পড়লো। এবং এক একটা ন্যারেটিভ দাঁড়া করাতে কিন্তু কষ্ট আছে, পরিশ্রম আছে, অনেক খরচ আছে এবং অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। সো এই ক্ষতিগুলোকেই আমি খুবই, যেহেতু অ্যাজ এ পার্টিম্যান আমাকে এগুলোকে কাউন্ট করতে হবে। মানে সবাই যদি একদিকে চলে যায়, এটা কাউন্ট করার মতো কেউ যদি আসলে পিছন থেকে এটাকে অন্তত অবজার্ভ করার জন্য থেকে না যায়, আমি মনে করি এটা অনেক ক্ষতিকর। দ্বিতীয়ত আরেকটা বিষয়, একটা পার্টি মানে পুরো 300 আসনে ওরা আলাপ করছে, একজন নারীকে নিয়ে আলাপ করতে পারছে না। এইটা তো মানে এটার চেয়ে দৈন্যতা আর কি হতে পারে? আমার পার্টির তো এত দৈন্যতা ছিল না। 125 জনকে আমরা
মনোনয়ন দিয়েছিলাম প্রাথমিক অবস্থায় 14 জন ছিল ওখানে নারী, সর্বোচ্চ পরিমাণ। তাদের সবাইকে আমার বসায় দিতে হলো 2 জন বাদে। সো আমার এটা তো আমার পার্টি হিসেবে গণঅভ্যুত্থানে যে সবচেয়ে পরিমাণ নারী যেভাবে ভূমিকা রেখেছে, এটা ডাইনেস্টিহীন একটা ডাইনেস্টিহীন পলিটিক্সে নারীরা আসছে, এই ক্ষতি এটা ন্যাশনাল ক্ষতি, এটা কোনো পার্টির ক্ষতি না, এটা ন্যাশনালি এটা ক্ষতি হয়েছে। সেটাকে আমরা পর্যায় করতে দেখিনি ওভাবে, কিন্তু এইটাকে আবার অবশ্যই যে মেয়েরা এসেছিল, যে নারীরা এসেছিল, তাদের কথাটা বলার মতো ভয়েস থাকতে হবে। আমার নিজের অনেক ক্ষতি হয়েছে, আমি ইলেকশনে না যাওয়াতে তো আমার ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত। যে পাওয়ার পলিটিক্সের যে জনরা এখন চলছে সেটাতে করে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু কেউ না কেউকে থাকতে হবে যে এই পুরো বিষয়টাকে কাউন্ট করবে, এটাকে পুরোটাকে দূর থেকে অবজার্ভ করবে। সেই নৈতিক অবস্থান, আদর্শিক অবস্থান কাউকে না কাউকে তো রাখতে হবে না।